হ্যালো স্টুডেন্টস, স্কুল ইংলিশে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও আজকের একটি নতুন টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর চতুর্থ অধ্যায়, অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট এক্সাম হয়ে গেছে এবং সেকেন্ড ইউনিট এক্সাম হবে, এবং সেই সেকেন্ড ইউনিট এক্সামের প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায় ইতিহাসে, যার নাম সংঘবদ্ধ গোড়ার কথা এবং তার বৈশিষ্ট্য বিশ্লেষণ। আমরা ছোট ছোট প্রশ্ন উত্তর লিখব, কিন্তু লেখার আগে এই বিষয়টা সম্বন্ধে একটু আলোকপাত করা যাক। সংঘবদ্ধ গোড়ার কথা, সংঘবদ্ধ কথার অর্থ কি? সংঘবদ্ধ কথার অর্থ হচ্ছে কি একত্রিত হওয়া, কোনো একটা বিশেষ কাজের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করা, সেটা হচ্ছে সংঘবদ্ধ। দেখো, আমরা যদি একটু প্রাচীন ইতিহাসের কথা দেখি তাহলে দেখা যায় যে সে সময় বাংলার বিভিন্ন অংশে তথা সমগ্র ভারতবর্ষে বিভিন্ন অংশে ব্রিটিশরা রাজত্ব করত, এবং ব্রিটিশদের আগে মুঘলরা রাজত্ব করত। এখন এই মুঘলদের সময়ে নানা রকম অত্যাচার বাংলার মানুষরা সহ্য করেছে, এবং ইংরেজরা যে সময় ছিল সে সময়ও ব্যাপক পরিমাণে বাংলার মানুষদের উপর অত্যাচার করেছে। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের সময়, যদিও এই লড়াইটা অনেকদিন আগে থেকে চলছিল, কিন্তু সিপাহী বিদ্রোহের সময় মানুষের মতামত, মানুষের বুদ্ধির প্রভাবে তারা একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, অর্থাৎ ইংরেজদের শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে। এবং সেটা বাংলা, মাদ্রাজ, মুম্বাই প্রভৃতি অংশে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, মধ্যবিত্ত মানুষ, শিক্ষিত মধ্যবিত্ত মানুষেরা একত্রিত হয়ে লড়াই করে। আর এই লড়াইটার নাম হচ্ছে কি সংঘবদ্ধের লড়াই। এই সংঘবদ্ধ লড়াইয়ে অন্যতম উল্লেখযোগ্য একটি লড়াই, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ, বা বলা যেতে পারে প্রথম জাতীয় স্বাধীনতার যুদ্ধ, বা প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যেতে পারে। বিভিন্ন ঐতিহাসিকরা এই বিদ্রোহকে বিভিন্ন ভাবে নাম দিয়েছেন বা নাম দেওয়ার চেষ্টা করেছেন। 1757 সালের পর, অর্থাৎ পলাশী যুদ্ধের পর পুরো 100 বছর পর সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা স্বাধীনতা আন্দোলন, একরকম স্বাধীনতা আন্দোলনের মতো আর কি, একটি আন্দোলন, একটি লড়াই, একটি বিদ্রোহ, যার নাম সিপাহী বিদ্রোহ 1857 সালে যেটা ঘটে। এবং এই বিদ্রোহের কারণ নিয়ে নানা রকম ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, নানা রকম মতভেদ রয়েছে। কেউ এটা সামরিক বিদ্রোহ বলে, কেউ জাতীয় বিদ্রোহ বলেন, কেউ সিপাহী বিদ্রোহ বলেন, কেউ আবার বলেন এটি প্রথম ভারতের জাতীয় স্বাধীনতা যুদ্ধ। এই প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ জিবি সাভারকার বলেছিলেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ।
এবং ডক্টর রমেশ চন্দ্র মজুমদার এই বিদ্রোহকে প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম বলে ব্যাখ্যা করেন। যাই হোক, আমরা এই অংশের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আমরা লিখে নেব। দেখো, আগের ভিডিওর মতো একই কথা বলে দিই, তোমরা যখন নোটস করবে তখন ভিডিওটা পজ করে করে লিখে নেবে। এবং বলেছিলাম তোমাদের যদি ক্লাসের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, আমাকে যে নম্বর দেব সেই নম্বরে তোমরা ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে। দেখো, প্রথম প্রশ্ন আছে পলাশীর যুদ্ধ কবে না প্রথম প্রশ্ন রয়েছে সিপাহী বিদ্রোহ কবে হয়? পলাশী যুদ্ধে 100 বছর পর, অর্থাৎ 1857 সালে এই বিদ্রোহ হয়। এর পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ক্যানিং। এই প্রশ্নটা তোমাদের একটু ঘুরিয়ে আসে যে সিপাহী বিদ্রোহের সময় বড়লাট কে ছিলেন? লর্ড ক্যানিং। তৃতীয় নেক্সট প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পান্ডে। উত্তর হবে মঙ্গল পান্ডে। 4 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে? দিল্লি, অযোধ্যা, লখনৌ, ঝাঁসি, বিহার প্রভৃতি অঞ্চলে। এইবার দেখো নেক্সট প্রশ্ন, যে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? নানা সাহেব ও তাঁতিয়া টোপে। নেক্সট, সিপাহী বিদ্রোহের সময় বিহারের নেতার নাম কি? কুনওয়ার সিং। তারপরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের ঝাঁসির নেতা কে ছিল? রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই। নেক্সট কোশ্চেন, কার্ল মার্কস সিপাহী বিদ্রোহকে কি বলে অভিহিত করেন? তিনি সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন। তারপরের প্রশ্ন, বিনায়ক দামোদর সাভারকার সিপাহী বিদ্রোহকে কি বলেছেন? সিপাহী বিদ্রোহকে তিনি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। এবার দেখো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রধান প্রধান গুরুত্বগুলি কি কি, এটা লেখাবো। দেখো, এখানে পয়েন্টস করে তোমাদের লিখতে হবে, এটা এখানে 4 নম্বর প্রশ্ন হতে পারে। এটা দেখো, প্রথম পয়েন্টস দেওয়া আছে বা তোমরা নোটস করে নাও। ভারত শাসন আইন 1858 দ্বারা কোম্পানির শাসনের অবসান ঘটে। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা কোম্পানির শাসনের অবসান ঘটে। তারপরের পয়েন্টস অর্থাৎ 2 নম্বর পয়েন্টস, মহারানী ভিক্টোরিয়ার হাতে ভারতের শাসনভার চলে যায়। 3 নম্বর, রানীর প্রতিনিধি গভর্নর জেনারেলের হাতে শাসন পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। তারপরের পয়েন্টস, ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্য ভারত সচিব হিসেবে নিয়োগ করে, তার হাতে ভারতের সম্পর্কিত যাবতীয় ক্ষমতা প্রদান করা হয়। এরপরে 5 নম্বর পয়েন্টস, মহারানী ভিক্টোরিয়া অর্থাৎ 1858 খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্র প্রকাশ করা হয়। তারপরের পয়েন্টস, সামরিক বিভাগে বেশ কিছু পরিবর্তন করা হয়। 7 নম্বর পয়েন্টস, ভাইসরয়ের আইন পরিষদ ও প্রাদেশিক
পরিষদে ভারতীয় প্রতিনিধি গ্রহণ করা হয়। তারপরে পয়েন্টস, অর্থাৎ 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নেও তেমনভাবে লক্ষণীয় নয়। এখানে প্রশ্নটা হবে সিপাহী বিদ্রোহকে কারা সামন্ত বিদ্রোহ বলে ঘোষণা করেছেন? ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন এবং রজনীপাম দত্ত। 13 নম্বর প্রশ্ন, বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়? অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়? রেঙ্গুনে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। তারপরের প্রশ্ন 15 নম্বর, মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশ পায়? 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। তারপরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান ঘটে কবে? লেখো 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের সময়। পরের প্রশ্ন 17 নম্বর, মহারানীর ঘোষণাপত্র কি? 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বরে এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থার নতুন নীতি ও আদর্শের কথা প্রকাশ করেন। একে মহারানীর ঘোষণাপত্র বলা হয়। তারপরের প্রশ্ন 2 নম্বরের বা 4 নম্বরেরও হতে পারে, মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়? লেখো যে কথাগুলো বলা হয় সেটা পয়েন্টসে আমরা লিখব 1 নম্বর 2 নম্বর করে। 1 নম্বর পয়েন্টসে লেখো, ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানায়। 2 নম্বর, সত্যবিলোপ নীতি বাতিল করা হয়। 3 নম্বর, দেশীয় রাজাদের দত্তক বা দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়। 4 নম্বর পয়েন্টস, ব্রিটিশ সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয় বলে জানানো হয়। 5 নম্বর পয়েন্টস এবং শেষ পয়েন্টস, মহারানীর ঘোষণাপত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। 19 নম্বর প্রশ্ন, তাহলে বোঝা গেল যে মহারানীর ঘোষণাপত্রে কি কি বলা হয়। 19 নম্বর প্রশ্ন, 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেন কে? ডক্টর অনিল শীল। নেক্সট প্রশ্ন, 19 শতকে কয়েকটি সভা সমিতির নাম করো। যেমন উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা, জমিদার সভা, ভারত সভা, হিন্দু মেলা প্রভৃতি। তারপরের পয়েন্টস, বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গড়ে ওঠে? 1836 সালে। তারপরে প্রশ্ন, ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি? উপরের প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বললাম, বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার কয়েকজন সদস্যের নাম লেখো। কয়েকজন সদস্য ছিলেন? দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং রামলোচন ঘোষ প্রভৃতি। তাহলে দেখো, আজকের যে 4র্থ অধ্যায়টা শুরু করলাম এটা কন্টিনিউ হতে থাকবে, এবং তোমাদের ভালো লাগলো কিনা যদি লাইক কমেন্টসে যদি জানাও, তাহলে সেক্ষেত্রে আমার ভিডিওগুলি দিতে আরও বেশি সাহস পাবো বা আমার বেশি ভালো লাগবে। তাহলে আজকের যে ক্লাস প্রশ্ন উত্তরের, সেই প্রশ্ন উত্তরের ক্লাসটা আপাতত আজকের মতো এখানে শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।